তো এই অঙ্কটা একটু তাড়াতাড়ি তুলো বাবা। আজকের আমাদের টপিক হচ্ছে কেপি কেসি সংক্রান্ত যে গাণিতিক সমস্যাবলী আছে সেগুলো নিয়ে কথা বলবো। গতকাল দেখো আমরা যে একটি বিক্রিয়া নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া সৃষ্টি করে, এই বিক্রিয়াটি দুই ভাবে সমতাকরণ হতে পারে, ডান সাইডে দেওয়া আছে, এবং দুই ভাবেই প্রথম ক্ষেত্রে কেসির সমীকরণ কেমন ছিল, দ্বিতীয় ক্ষেত্রে কেসির সমীকরণ কেমন ছিল একটু স্মরণ করাবার জন্য শুধু লিখেছি। কেসির সমীকরণ লিখিনি, তোমরা লিখতে হবে। ওই প্রথম ক্ষেত্রে কেসির সমীকরণটা কেমন ছিল কে বলতে পারবে? এই নাইট্রোজেন 1 মোল আর 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে যখন 2 মোল অ্যামোনিয়া সৃষ্টি করে, এই ক্ষেত্রে কেসির সমীকরণটা ছিল 4x² b² ডিভাইডেড বাই 27 1 - x টু দি পাওয়ার 4। আর এই ক্ষেত্রে কিন্তু তা ছিল না। কেমন ছিল, কত ছিল তোমাদের মনে রাখা উচিত। এইরকম যদি হয় বিক্রিয়াটির সমতাকরণ, তখন তার কেসির সমীকরণ আমাদের গতকালকে আমরা করিয়ে দিয়েছি। প্রাথমিক অবস্থায় কত, সাম্যাবস্থায় কত, তারপরে প্রত্যেকের সাম্যাবস্থায় মোলার ঘনমাত্রা, তারপরে সেটা থেকে ভরক্রিয়া সূত্র মোতাবেক কেসির সমীকরণ আমরা মানগুলো বসিয়ে কেসির সমীকরণ আমরা পেয়েছি। ঠিক তেমনি ভাবে এইরকম যদি সমতাকরণ থাকে, আসলে উদ্দীপকে এই যে যদি সাম্যাবস্থায়, দেখো এখানে একটা কথা খেয়াল করো, আমরা এখানে একটা অঙ্ক দিয়েছি বাবা, একটু সবাই মনোযোগ দাও। 2 লিটার আয়তনের একটি পাত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে নিয়ে প্রয়োজনীয় শর্ত মানে সেখানে একটা অত্যানুকূল তাপমাত্রা বা অত্যানুকূল প্রেসার মানে চাপ, মানে প্রয়োজনীয় তাপ এবং চাপ দিয়ে কি প্রস্তুত করছি? অ্যামোনিয়া প্রস্তুত করা হচ্ছে। এখন দেখো দাড়ি দিয়ে এখানে কিন্তু কিছু মেনশন করিনি, যদি সাম্যাবস্থায়। তো যদি সাম্যাবস্থায় কথাটা এইভাবে লেখা থাকতো, যদি নিম্নরূপ সাম্যাবস্থায় এই বিক্রিয়াটা দেওয়া থাকবে অথবা এই বিক্রিয়াটা দেওয়া থাকবে, যে কোনো একটা যদি দেওয়া থাকে তাহলে তোমাকে এটা নিয়েই কাজ করতে হবে যেটা দেওয়া থাকে। তাহলে যদি নিম্নরূপ সাম্যাবস্থায় এই বিক্রিয়াটা থাকবে, 20% অ্যামোনিয়া যদি উপস্থিত থাকে সাম্যাবস্থায়, বলে দেওয়া আছে বাবা অ্যামোনিয়ার পরিমাণটা। সাম্যাবস্থায় দেখো তিনটাই কিন্তু আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেনও আছে, অ্যামোনিয়াও আছে। সাম্যাবস্থায় 3 প্রকারের গ্যাসের একটা মিশ্রণ আছে, আর সবাই কিন্তু সাম্যাবস্থায় উপস্থিত আছে, কিন্তু সেখানে কারো সবার পরিমাণটা কিন্তু উল্লেখ করা নেই, শুধু অ্যামোনিয়ার পরিমাণটা তাও পার্সেন্টেজ হিসাবে উল্লেখ করা আছে। তাহলে সাম্যাবস্থায় 3টা গ্যাসই আছে, কে কে আছে? নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে এবং অ্যামোনিয়া আছে। প্রত্যেকের পরিমাণটা বলা নেই, শুধু একটার শতকরা পরিমাণ বলা আছে। কত পার্সেন্ট? দেখো 20%, 25%, একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, উপস্থিত থাকে। এবং সাম্য মিশ্রণে অর্থাৎ সবাই মিলে যে চাপটা দিচ্ছে সেই চাপটা 50 এটিএম বলে দেওয়া আছে। সাম্যাবস্থায় ধরে নাও এটা 250 হতে পারে, এটা 100, শুধু 20 এটিএম হতে পারে, এটা 30 এটিএম হতে পারে, এরকম থাকতে পারে। প্রেসারের একটা মান দেওয়া থাকবে, পাত্রের আয়তনের একটা মান দেওয়া থাকবে, 2 লিটার 3 লিটার হোয়াটএভার। তাহলে কেসির মান নির্ণয় করো অথবা কেপির মান নির্ণয় করো। মনে রেখো যেহেতু পাত্রের আয়তন দেওয়া আছে, সাম্যাবস্থায় মিশ্রণের মোট চাপ দেওয়া আছে, তাইলে একটা জিনিস খেয়াল করো তোমরা, আমরা দেখতে পাচ্ছি 2 লিটার আয়তনের একটি পাত্রে, এখানে পাত্রের আয়তনটাও দেওয়া আছে, সাম্যাবস্থায় যে বিক্রিয়াটা হচ্ছে সেই বিক্রিয়ার আয়তন দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। যদি বাবা আয়তন দেওয়া থেকে, খেয়াল করিও এইখানে যদি চাপটা দেওয়া থাকতো অথবা আয়তনটা না দেওয়া থাকতো, অথবা চাপ দেওয়া নাই কিন্তু আয়তন দেওয়া থাকবে, যে কোনো একটাও থাকতে পারে, উভয়টাও দেওয়া থাকতে পারে। তো যে কোনো একটাই বেসিক্যালি থাকে বেশি, হয় পাত্রের আয়তন দেওয়া থাকে, না হয় পাত্রের সবাই সাম্যাবস্থায় যে চাপটা দিচ্ছে সেই চাপটা দেওয়া থাকতে পারে। দেখো একটাই বেশিরভাগ দেওয়া থাকে, হয় পাত্রের আয়তন, না হয় মিশ্রণের মোট চাপ। তো আমি এই পাত্রের আয়তনটা এখন তোমাদের সুবিধার্থে বোঝার জন্য আমি 2 লিটার যদিও অঙ্কে লিখেছি, ধরে নাও কোনো কিছুই দেওয়া নাই, শুধু 20 লিটার আয়তনের একটি পাত্রে ভি এর মানটা দেওয়া নাই, তাইলে বুঝতে হবে এখানে শুধু চাপের মানটা দেওয়া আছে, সাম্যাবস্থায় সবাই মিলে যে চাপটা দিচ্ছে সেটা দেওয়া আছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই বাবা হয় চাপ দেওয়া থাকে, সাম্য মিশ্রণের যারা যারা উপস্থিত আছে তাদের মোট চাপটা দেওয়া থাকে, অথবা পাত্রের আয়তন দেওয়া থাকে, একটা থাকতে হবে, তাহলে তুমি কেপি কেসি বের করতে পারবে। এখন খেয়াল করো, যদি পাত্রের আয়তন দেওয়া থাকে তুমি কেসি প্রথমে বের করবা, তারপরে এদের মধ্যে কেপি কেসির যে সম্পর্ক আছে, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি ডেলেন, সেইখানে তাপমাত্রা দেওয়া থাকবে, হ্যাঁ তাপমাত্রা দেওয়া থাকবে, এরকম কথাগুলো থাকবে। তো এখন খেয়াল করো, যদি পাত্রের আয়তন দেওয়া থাকে তাইলে কিন্তু আমরা কেসি বের করার চেষ্টা করব, যদি চাপ দেওয়া থাকে তাইলে আমরা কেপি বের করার চেষ্টা করব। দেখো তো এখানে কোথাও কি কোনো তাপমাত্রার কথা বলা আছে?
খেয়াল করিও, কিন্তু বিষয়টা একটু মনোযোগ দিও। কথাগুলো মানে প্রশ্নটা যদি না বুঝো তাইলে কিন্তু অ্যান্সারের কোনো অর্থ নেই। দেখো এখানে কোথাও কি কোনো টেম্পারেচার অর্থাৎ বিক্রিয়াটি কত তাপমাত্রায় সংঘটিত হচ্ছে, কোনো তাপমাত্রার কথা বলা নেই। তাহলে দেখো এই যে এখানে কিন্তু ভি লিটার পাত্রের আয়তন, ভি এর মান কিন্তু তোমাদের জানা নেই, বলে দেওয়া নেই, কিন্তু সাম্য মিশ্রণের মোট চাপ দেওয়া আছে PATM। তাহলে বলো এখন আমরা কি কেপির মান বের করতে পারবো? কেসির মান কি বের করতে পারবো না? কেসির মান বের করতে পারতাম কখন? যদি এখানে টেম্পারেচারের কথাটা উল্লেখ থাকতো। বাবা আমার মনে হয় কথাটা অনেকেই বুঝি নাই। আমরা যদি কোনো বিক্রিয়ার জন্য খেয়াল করো, আমরা যদি কোনো বিক্রিয়ার জন্য কেসির মান মনে করো পেয়ে গেলাম 0.14, সাপোজ পেয়ে গেলাম, তাহলে এটার কেসি চাইনি, যদি কেপি চাইতো তাহলে আমরা তো জানি কেপি ইকুয়াল টু হচ্ছে একটা সম্পর্ক আছে যে কোনো বিক্রিয়ার জন্য, কেপি ইকুয়াল টু কেসি ইনটু আর টি ডেল এন। এই ডেল এন কি তোমরা তা জানো? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, তার মান তোমাদের জানা। টি তো লাগবে বাবা তাপমাত্রা, কিন্তু এখানে কোথাও কি কোনো টেম্পারেচার দেওয়া আছে? দেওয়া নাই। তাইলে বাবা এই ক্ষেত্রে শুধু তোমাকে প্রশ্ন হয়তো করবে কেপির মান নির্ণয় করো, কারণ কোনো মিশ্রণের মোট চাপ যখন দেওয়া থাকবে, চাপ যদি দেওয়া থাকে তাহলে ওই বিক্রিয়ার কেপি আমরা বের করব, আর আয়তন যদি দেওয়া থাকে তাহলে ওই বিক্রিয়ার কেসি আমরা বের করব। আর যদি আয়তন অথবা চাপের যে কোনো একটা দিয়ে যদি সেখানে তাপমাত্রার কথাটা উল্লেখ থাকে তাহলে আমরা দুটাই বের করতে পারবো। প্রথমে যদি আয়তন দেওয়া থাকে প্রথমে কেসি বের করব, তারপরে সম্পর্ক দিয়ে আমরা কেপি বের করতে পারবো। আমি কথাগুলো হয়তোবা অনেকের মানে বুঝতে কষ্ট হলেও যদি আমরা এখন করিয়ে দেই তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রিলিমিনারি কথাগুলো তোমাদের এটা করতে গিয়ে কি লাগবে সেটা হয়তো বলেছি, তোমরা এখন দেখো আমি কিভাবে করি। তারপরে এই অঙ্কটার অনেকটাই অনুরূপ বা কাছাকাছি একটু চেহারাটা চেঞ্জ করে আসলে তোমরা আবার পারবে না। সেক্ষেত্রে আবার কি করণীয়? এই দুইটা বিষয় যদি আজকে আমি আলোচনা করতে পারি তাহলে আমার যেটা টার্গেট সেটা ফুলফিল হবে। তোমরা একটু খেয়াল করো, এই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি। সবাই খেয়াল করো, মনোযোগ দিবে, হ্যাঁ? সবাই একটু দেখো, লিখবে না, এখন লেখার সময় দিব আমি তোমাদের। এই দুইটা বিক্রিয়া আমি লিখেছি, এগুলো আমাদের আজকে আমাদের কিন্তু এটার প্রয়োজন নাই, বিক্রিয়াগুলোর প্রয়োজন নাই। কেসির সমীকরণ যদি চাইতো যে উদ্দীপকে উল্লিখিত সংশ্লিষ্ট বিক্রিয়াটির কেসির সমীকরণ নির্ণয় করো, তাহলে হয়তো এটা অথবা এটা দেওয়া থাকতো প্রশ্নে, তাহলে কেসির সমীকরণ আমরা গত ক্লাসে যা করিয়েছি তা বের করে দিতাম। সেটা গত ক্লাসের পড়া, যদি শুধু একটু স্মরণ করবার জন্য এটা লিখেছি এখানে। সবাই একটু দেখো এই প্রশ্নটির উত্তর। তাহলে বাবা দেখো এখানে যেহেতু টেম্পারেচার কথাটা উল্লেখ নাই, তাইলে কিন্তু চাপ যেহেতু দেওয়া আছে তাইলে কেপি বের করতে পারবো, কেসি কিন্তু বের করতে পারবো না। হ্যাঁ, কেপি বের করতে পারলে কেসিও বের করতে পারবো যদি সেখানে টেম্পারেচার দেওয়া থাকে, অথবা যদি পাত্রের আয়তন দেওয়া থাকে। তাহলে ধরে নিচ্ছি পাত্রের আয়তন 2 লিটারের জায়গায় ভি লিটার লেখা আছে, পাত্রের আয়তন দেওয়া নাই, তাইলে মোট চাপ ধরে আমরা কেপির মান বের করব। তার আগে কিন্তু আমাদের শুরুর দিকে কিছু কাজ আছে। যে বিক্রিয়াটি সংশ্লিষ্ট বিক্রিয়া, সেই সংশ্লিষ্ট বিক্রিয়ার সাম্যাবস্থায় শুধু অ্যামোনিয়ার শতকরা পরিমাণটা দেওয়া আছে। তাহলে শুধুই কি অ্যামোনিয়ার শতকরা পরিমাণ দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো, নাকি সেখানে সাম্যাবস্থা নাইট্রোজেনও আছে, সাম্যাবস্থা হাইড্রোজেনও আছে, এদের পরিমাণটাও কিন্তু বের করতে হবে। তাহলে প্রত্যেকের সাম্যাবস্থায় মোল সংখ্যাটা যদি বের করতে পারি তাহলে সাম্যাবস্থায় সবার টোটাল মোল সংখ্যা কত সেটাও বের করতে পারবো। আর আমরা সাম্যাবস্থায় সবার টোটাল মোল সংখ্যা বের করতে পারলে মোল সংখ্যাগুলো ধরে আমরা মোল ভগ্নাংশ বের করতে পারবো, এবং মোট চাপকে হিসাব করে আমরা সেখান থেকে প্রত্যেকের আংশিক চাপ বের করতে পারবো। আংশিক চাপ যদি প্রত্যেকের সাম্যাবস্থা বের করতে পারি তাহলে বাবা কেপির সমীকরণে মানগুলো বসিয়ে দিয়ে আমরা সহজে কেপির মানটা বের করতে পারবো। প্লিজ একটু লক্ষ্য করো, কথাটা হয়তো অনেকের মাথার উপর দিয়ে গেছে, তোমরা তো অনেক সময় করো না, ফাঁকি দাও, ফাঁকি দিও না প্লিজ তোমরা। এই বিষয়গুলো আমি হয়তো আজকে 2-1টা অঙ্ক হয়তো করিয়ে দিব। কেপি কেসি সংক্রান্ত অনেক অঙ্ক তোমার টেক্সট বুকে আছে, মেইন বইয়ের মধ্যে আছে, তোমার অনেক গাণিতিক রসায়নের বই পাওয়া যায়, সেখানে দেখবা অনেকগুলো অঙ্ক আছে। দেখো রে বাবা, যদি কোনো একটি বিষয় নিয়ে অতি সিরিয়াস না হও, যে আমি লক্ষ্য যদি অটুট থাকে সে অনুযায়ী কাজটা করব, আমি শুধু 2-1টা অঙ্কের উপর ডিপেন্ডেন্ট না হয়ে এই অঙ্কটাই আরো কত চেহারা চেঞ্জ করে আমার বইয়ে আছে, সেগুলো যদি আমরা যদি বলো তোমরা যে আমরা ক্লাসে সব তোমাদের করিয়ে দেবো, বাবা এটা কখনো সম্ভব হয় না। আমরা হয়তো 2-1টা নিয়ম হয়তো দেখিয়ে দিব, বাকিগুলো তোমাদের করতে হবে, প্রবলেম পড়লে আমাদেরকে সেটা জানাতে হবে। তো এই জন্য বলেছি তোমাদের
আমাদের উপর ডিপেন্ডেন্ট, অতিমাত্রায় ডিপেন্ডেন্ট হওয়াটা বাদ দিয়ে দাও, পরিশ্রমটা করো। আজকে যে দুইটা অঙ্ক করিয়ে দিচ্ছি এরকম অনুরূপ অঙ্কগুলো তোমরা বইয়ে একটু দেখো, মিলিয়ে দেখো। আজকে হয়তো যে বিক্রিয়াটাকে কেন্দ্র করে আমরা অঙ্কগুলো করছি, এই বিক্রিয়ায় কি আছে, কেন আরো কি অন্যান্য বিক্রিয়া নাই? এটা হয়তো সংযোজন বিক্রিয়া, কিন্তু এটাকে এবং বিয়োজন বিক্রিয়া নাই। বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে অঙ্কটা কেমন হতে পারে, এগুলো চিন্তা করতে হবে। অর্থাৎ তোমাদের বই খুলে পড়তে হবে, অঙ্কগুলো দেখতে হবে, যেগুলো বোর্ডে আসতেছে বইয়ের মধ্যে আছে সেগুলো করার চেষ্টা করতে হবে। অনুশীলনীতে অনেক অঙ্ক আছে, সেগুলো দেখলে প্রথমে যদি ওগুলো দেখতে যাও মাথাটা হয়তো একটা চক্কর দিবে। না, আমি আগে বইয়ের মধ্যে যে মানে এক্সারসাইজে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে করব, করার পর এরপরে অনুশীলনীতে গেলে দেখবা যে সিমিলার নিয়মের অঙ্কগুলো তুমি করতে পারছো। আর শুরুতেই যদি অনুশীলনী দেখো মাথাটা ঘুরাবে, মনে হবে যেন কিছুই পারি না এমন মনে হবে, সেটা করার চেষ্টা করিও না। আচ্ছা, এবার আসো আমরা উত্তরের দিকে যাচ্ছি। আমরা কেপি বের করছি। উত্তর বাবা খেয়াল করবেন, শুরুতেই লিখবো আমরা সংশ্লিষ্ট বিক্রিয়া। বা সাম্য বিক্রিয়া। সংশ্লিষ্ট সাম্য বিক্রিয়াটা কি? যদি এটা দেওয়া থাকে নাইট্রোজেন 3টা হাইড্রোজেন বিক্রিয়া করে সাম্যাবস্থায় আসলো এবং 2 মোল অ্যামোনিয়া সৃষ্টি করলো। এই যে বাবা খেয়াল করো, এখন খেয়াল করো প্রাথমিক অবস্থায়, এখন আমাদের এখানে প্রাথমিক অবস্থায় সাম্যাবস্থায় কত, প্রাথমিক অবস্থায় এখানে ধরার দরকার নেই। কারণ কি দেখো, সাম্যাবস্থায় অ্যামোনিয়ার মোট পার্সেন্টেজটা, অর্থাৎ সকলে মিলে যত মোল আছে তার মধ্যে 20%ই হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা শুধু সাম্যাবস্থাটা লিখছি, খেয়াল করো বাবা, সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় দেখো স্পষ্ট উল্লেখ আছে বিক্রিয়াটি সাম্যাবস্থায় 20% অ্যামোনিয়া। এর মানে কি রে বাবা? সাম্যাবস্থায় দেখো তো কে কে আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অ্যামোনিয়া আছে, সবাই আছে, তিনটি গ্যাস আছে। সবাই মিলে যদি 100 মোল হয়, সবাই মিলে যদি 100 মোল হয় তাহলে 20 মোল, 20% অ্যামোনিয়া, তার মানে 20 মোলই হচ্ছে অ্যামোনিয়া। আর বাকি 80 মোল কার কার? বাকি 80 মোল হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুজনের। তাই বলে কি দুজনের সমান 40 মোল 40 মোল করে? না, কারণ কি তাদের রেশিওটা কিন্তু সমান না, এটা 1 মোল এটা 3 মোল, 1:3। তাহলে 80 মোলের মধ্যে 3 ভাগই হচ্ছে হাইড্রোজেন আর 1 ভাগ হচ্ছে কার? নাইট্রোজেনের। সেইভাবে আমাদের হিসাব করতে হবে। এখানে প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদের ধরা লাগে নাই, কারণ সাম্যাবস্থায় তার মানে পরিমাণটা, অ্যামোনিয়ার পরিমাণটা দেওয়া আছে। তাহলে একটু খেয়াল করো তোমরা, সাম্যাবস্থায় দেখো অ্যামোনিয়া এর মোল সংখ্যা, খেয়াল করো সাম্যাবস্থায় NH3 এর মোল সংখ্যা সমান সমান 20 মোল, ধরে নিলাম 20 মোল। অতএব সাম্যাবস্থায় নাইট্রোজেনের মোল সংখ্যা কত হবে এবং সাম্যাবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা কত হবে? দেখো খেয়াল করো, সাম্যাবস্থায় নাইট্রোজেনের মোল সংখ্যা হবে, দেখো 100 মোল, আমরা সব তিনটা গ্যাসের টোটাল মোল সংখ্যা ধরতেছি 100। এখন অ্যামোনিয়া যদি হয়ে যায় 20 মোল, তাহলে বাকি 80 মোলের মধ্যে তোমরা নিশ্চয়ই ছোটবেলা অঙ্ক করেছো, অনুপাত মনে করো একটু বাবা, একটু দেখো, নাইট্রোজেন অনুপাত হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেনের অনুপাত এখানে কত 1 আর হাইড্রোজেনের কত 3, তাহলে 1:2 হচ্ছে 3। এখন অনুপাত দুইটার যোগফল কত বলো? 1 প্লাস 1 যোগ 3 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে অনুপাত দুটির যোগফল হচ্ছে 4। আচ্ছা, নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইজনে মিলে কত? 80 মোল। তাহলে এখন খেয়াল করো, এই 80 মোলের মধ্যে 4 ভাগের 1 ভাগ হচ্ছে কে? নাইট্রোজেন। আর 80 মোলের মধ্যে 4 ভাগের 3 ভাগ হচ্ছে কে বলো? হাইড্রোজেন। কারণ রেশিওটা কার কত? নাইট্রোজেনের হচ্ছে 1, হাইড্রোজেনের হচ্ছে 3, আর অনুপাতের যোগফল কত? 4, আর টোটাল পরিমাণটা কত? 80। এরকম অঙ্ক কিন্তু আমরা ছোটবেলায় করেছি। তাইলে একটু খেয়াল করো, সাম্য মিশ্রণের সবাই মিলে আছে 100 মোল, এর মধ্যে বলেই দিয়েছে অ্যামোনিয়ার 20%, তার মানে 100 মোল যদি সবাই মিলে হয় 20 মোল হচ্ছে অ্যামোনিয়া। বাকি 80 মোলের মধ্যে নাইট্রোজেন কত, হাইড্রোজেন কত? তখন আমরা লিখবো 80 ইন্টু হচ্ছে অনুপাতগুলোর যোগফল নিচে থাকবে, আর অনুপাতটা যার যত অনুপাত সেটা উপরে থাকবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, খেয়াল করো 4 20 80, তাহলে 20 একে কত? 20 বা 20। এখানে 4 20 80, 3 20 কত বলো? 60। তাহলে আমরা দেখতেছি এই 80 মোল, দেখো বাবা, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে হচ্ছে 80 মোল, এর মধ্যে নাইট্রোজেন হচ্ছে 20 মোল, হাইড্রোজেন হচ্ছে 60 মোল। টোটাল দেখো 100 কিন্তু হচ্ছে, হাইড্রোজেন 60, নাইট্রোজেন 20,
অ্যামোনিয়া হচ্ছে 20, টোটাল কিন্তু বাবা 100 হচ্ছে। তুমি 100 মোল ধরে করতে হবে এমন কোনো কথা নেই। তুমি টোটালটা যদি 1 মোল ধরো তাহলে কিন্তু 1-এর 20% মানে 0.2 মোল হবে অ্যামোনিয়া, আর বাকি 0.8 মোল হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। 0.8 মোল নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে তাদের রেশিও অনুযায়ী 0.2 মোল হয়ে যাবে নাইট্রোজেন আর 0.6 মোল হয়ে যাবে বাবা হাইড্রোজেন। তো তুমি 100 মোল ধরেও করতে পারো, 10 মোল ধরেও করতে পারো। সাম্যাবস্থায় সবাই যে উপস্থিত আছে তাদের টোটাল পরিমাণটা তুমি 100 ধরতে পারো, 10ও ধরতে পারো, 1 মোলও ধরতে পারো, সবাই মিলে 1 মোল। তাহলে এই 1-এর 20% অ্যামোনিয়া, বাকি 80% হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। সেইভাবে আমাদের হিসাবটা করতে হবে। আমি জানি না তোমরা প্রত্যেকে বুঝেছো কিনা। তাহলে বলো অ্যামোনিয়া, সাম্যাবস্থায় অ্যামোনিয়া এর মোল সংখ্যা, এটা কিন্তু প্রশ্ন মতে, এটা কিন্তু প্রশ্ন মতে বাবা বলেই দিয়েছে অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে 20%, মানে 20 মোল ধরে নিয়েছি। তাহলে 20 মোল যদি হয় তাহলে নাইট্রোজেনের পরিমাণটা দেখো, আমাদের এটা কিন্তু রাফে করবো, এটা কিন্তু রাফে করবো। তাহলে নাইট্রোজেনের পরিমাণটা হচ্ছে বাবা দেখো 20 মোল, আর হাইড্রোজেনের পরিমাণটা হবে বাবা 60 মোল। তাহলে টোটাল দেখো 100 মোল হচ্ছে। আমরা চিন্তা করো, আমরা কিন্তু 20 মোল না ধরে অ্যামোনিয়াটা কি করতে পারতাম, 1 মোল টোটাল সাম্য মিশ্রণ, এই কথাটা লিখে দিতে পারি। যদি সাম্য মিশ্রণে সবার মিলিত মোল সংখ্যা 100 মোল হয়, এভাবে যদি লিখতে পারো, হ্যাঁ এবার এই কথাটা লিখেও দিতে পারো, অবশ্য দরকার নেই, এক্সামিনার বুঝবেন। যদি সাম্যাবস্থায় সকল গ্যাসের মোট মোল সংখ্যা সমান সমান 100 মোল হয়, যদি সাম্যাবস্থায় সকল গ্যাসের মোট মোল সংখ্যা যদি 100 মোল হয়, অতএব সাম্যাবস্থায় অ্যামোনিয়ার মোল সংখ্যা কত, 20, আর নাইট্রোজেনের মোল সংখ্যা কত, 20, হাইড্রোজেনের মোল সংখ্যা কত, 60। তো তুমি সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা 100 না ধরে 1ও ধরতে পারো, 10ও ধরতে পারো। যদি 1 মোল তুমি সবারটা মিলে নাও তাহলে এটা কিন্তু বাবা 20 মোল হবে না, একের মধ্যে 20 মোল হতে পারে না, এটা হবে 0.2, এটা হবে 0.2, এটা হবে 0.6। দেখো সবগুলো যোগ করে 0.2, 0.2, 0.6 যোগ করে কিন্তু সবাই মিলে কিন্তু 1 মোলই হয়। আমি জানি না কথা বুঝছো কিনা। যদি সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা তুমি 100 মোল না ধরো, 10 মোল ধরো, তাহলে 10-এর 20% হচ্ছে 2 মোল, আবার এটার 20% 2 মোল, আর এটা হবে 6 মোল। তাহলে 6, 2, 2, 10 মোল হবে। তুমি যেটাই ধরো, 100 মোল ধরেও করতে পারো, 10 মোল ধরেও করতে পারো, 1 মোল ধরেও করতে পারো। তাহলে সাম্যাবস্থায় সবার মোট যোগফল, এখনো জয়েন করতে চাচ্ছে তৌসিফুল ইসলাম। তৌসিফ তুমি এখন জয়েন করেছো কেন? তোমার ক্লাস টাইম কয়টায় তৌসিফ? ক্লাস এমনিতেই খুব কম করো, তার উপর যদি লেট করো, তোমাদেরকে আর কি বলতে পারি আমরা। তোমাদের এইটুকু বুঝ অবশ্যই আসতে হবে যে আমরা নির্দিষ্ট সময়ে ক্লাসটা করলে আমরাই বেনিফিশিয়াল হব, এটা আমাদের স্বার্থে আমরা করব। তোমাদের এই মনে এই ভাবনাটা আসতে হবে যে আমার প্রয়োজন, এটা আমার প্রয়োজন, এটা অন্য কারো প্রয়োজন নয়, স্রেফ আমার। সবাই একটু দেখো, তাহলে আমরা একটু বাবা বোঝার চেষ্টা করি। সংশ্লিষ্ট বিক্রিয়া যদি প্রশ্নে এটা দেওয়া থাকে এটাই লিখবো। এখন যদি সাম্যাবস্থায় সকল গ্যাসের মোট মোল সংখ্যা 100 ধরে নেই, তাহলে সেই ক্ষেত্রে অ্যামোনিয়া যেহেতু 20%, তাহলে 20 মোল, আর বাকি 80% কার কার, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তারা যদি সমান অনুপাতে থাকতো তাহলে 80-র মধ্যে 40 নাইট্রোজেন হতো, 40 হাইড্রোজেন হতো। তারা কিন্তু সমান অনুপাতে নাই। নাইট্রোজেন 1 অনুপাত থাকলে, অর্থাৎ নাইট্রোজেনের যদি 1 মোল হয় হাইড্রোজেনের হবে 3 মোল, তাহলে 80 মোলের মধ্যে নাইট্রোজেনের যদি 20 মোল হয় তাহলে 3 × 60, 60 মোল হবে কার, হাইড্রোজেনের। আমরা কিন্তু এটা এভাবে করে রাফে করে আমরা এখানে কিন্তু বসিয়ে ফেলবো। তাহলে বাবা সাম্যাবস্থায় সবার মোল সংখ্যা পেয়ে গেলাম, অ্যামোনিয়ার মোল সংখ্যা পেয়ে গেলাম, হাইড্রোজেনের মোল সংখ্যা পেয়ে গেলাম, নাইট্রোজেনের মোল সংখ্যা পেয়ে গেলাম। আমরা কিন্তু জানি কোন বিক্রিয়ার কেপি বের করতে গেলে সাম্যাবস্থায় যারা যারা আছে প্রত্যেকের মোট মোল সংখ্যার যোগফল বের করতে হয়। তাহলে আমরা এখন বাবা খেয়াল করো, মোট মোল সংখ্যার যোগফল তো 100 আগেই বলে নিয়েছি। তাহলে এখন তুমি খেয়াল করো, মনোযোগ দাও বাবা, দেখবেন সাম্যাবস্থায় partial pressure of nitrogen, partial pressure of hydrogen, partial pressure of ammonia। আমরা কি জানি কোন গ্যাসের সাম্য মিশ্রণে কোন গ্যাসের আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে তার নিজের মোল সংখ্যা। যেমন নাইট্রোজেনের নিজের মোল সংখ্যা কত বলো, 20। তাহলে নিজের মোল সংখ্যা থাকবে উপরে আর সবার মোল সংখ্যা থাকবে নিচে, ইনটু হচ্ছে মোট চাপ। দেখো প্রশ্নে মোট চাপ দেওয়া আছে আমাদের 50 ATM, তাহলে এটা হবে বাবা 50 এত ATM। এখন এটাকে ক্যালকুলেশন করলে যা হবে এটা হবে নাইট্রোজেনের আংশিক চাপ
কোথায়? সাম্যাবস্থায়। তাহলে বলো সাম্যাবস্থায় হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ কত হবে? সাম্যাবস্থায় হাইড্রোজেনের টোটাল মোল সংখ্যা, সাম্যাবস্থায় তার নিজের মোল সংখ্যাটা কত? 60, আর টোটাল স্যার মোল সংখ্যাটা কত? বলো এখানে বলো। এখানে স্যার 50 এটিএম কি জন্য আসলে বুঝিনি স্যার। 50 এটিএম বলেই দেওয়া আছে প্রশ্নের মধ্যে। এটা কিন্তু আমরা স্যার, সেই আমাদের বললাম, স্যার। দ্বিতীয় পত্র, শোনো, আমাদের দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারে ডাল্টনের আংশিক চাপ সূত্র, সেখানে একটা ইকুয়েশন আছে। কোন গ্যাস মিশ্রণে অনেকগুলো উপাদান থাকতে পারে, 2টা গ্যাস থাকতে পারে, 3টা গ্যাস থাকতে পারে। তো এখন সবাই মিলে যে চাপটা দেয় এটা হচ্ছে তার মোট চাপ। আর প্রত্যেকটি গ্যাস বা গ্যাসীয় উপাদান সমস্ত আয়তন একা দখল করে যে চাপটা দেয় সেটা হচ্ছে তার আংশিক চাপ। কোন মিশ্রণে কোন একটি উপাদানের আংশিক চাপ, এটা একটা সমীকরণ আমরা পড়েছি, জুবায়ের তুমি ভুলে গেছো। কোন গ্যাস মিশ্রণের কোন একটি উপাদানের আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে তার নিজের মোল ভগ্নাংশ ইনটু হচ্ছে সবাই মিলে যে চাপটা দিচ্ছে সেই মোট চাপ। তাহলে এখানে বলেই দেওয়া আছে সাম্য মিশ্রণে মোট চাপ হচ্ছে 50 এটিএম, এটা হচ্ছে মোট চাপ। আর এটা হচ্ছে তার নিজের মোল সংখ্যা, এটা হচ্ছে তার সকলের মোল সংখ্যা। তাহলে মোল ভগ্নাংশ মানে কি? তার নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই সকলের মোট মোল সংখ্যা, এটাই হচ্ছে মোল ভগ্নাংশ। তাহলে আংশিক চাপ যদি হয় মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, তাহলে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত? তার নিজের মোল সংখ্যা 20 আর মোট মোল সংখ্যা হচ্ছে 100, এটা হচ্ছে তার মোল ভগ্নাংশ ইনটু হচ্ছে সাম্য মিশ্রণে সবার মোট চাপ। বাবা এগুলো তো অনেক আগের পড়ারে, ভুলে গেছো কেন? স্যার এটা বলতে গেছেন, স্যার আমি তো ওইখানে স্যার 90 দেখা যাচ্ছে, স্যার এই জন্য জিজ্ঞাসা করছিলাম স্যার। 50 ও বোঝা যাচ্ছে আচ্ছা, না স্যার, এখানে তাই জন্য। 90 নেন জুবাইর, ও সেটা বুঝো নাই না, এটা হচ্ছে বাবা 50। খেয়াল করো, এখন খেয়াল করো, তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেনের আংশিক চাপ হচ্ছে তার নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে হাইড্রোজেনের আংশিক চাপ হবে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে আমি জুবাইরকে প্রশ্ন করব, জুবাইর তুমি বলবা, কেউ বলবে না। জুবাইর বলো তো অ্যামোনিয়ার ক্ষেত্রে তাহলে কি হচ্ছে? পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া ইকুয়াল টু কি হচ্ছে? জুবাইর। তাহলে তো স্যার সব, স্যার এখানে স্যার হ্যাঁ, পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়াটা তাহলে কি হবে? কি হবে তুলি বলো তো দেখি, তুলি কে স্যার বলতে পারবে? আমি পারবো স্যার। রুবায়েত বলো। স্যার আমি হ্যাঁ রুবায়েত বলো। 20/100 × 50। ইয়েস, কারণ অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে নিজের পরিমাণ হচ্ছে 20 আর টোটাল পরিমাণ হচ্ছে 100, এটাই হচ্ছে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ। আর ইনটু তো হচ্ছে সবার মিলিত মোট চাপ 50 এটিএম। তার মানে বাবা তোমরা কেন স্যার এইখানে 2 নাম্বারটা স্যার 60 হলো কেন? 60 লিখছেন স্যার। হ্যাঁ মানে এই 2 নাম্বারটা PH2 এটা দেখেন স্যার, এখানে স্যার, এখানে 60 এটিএম চাপ- দিচ্ছেন। ও এটা 60/100 এটা ভুল করে, এটা ভুল করেছি বাবা, এটা একদম সিরিয়াস ভুল করেছি। এটা 50, এখানে মোট চাপ 50 এটিএম, 60 হওয়ার সুযোগ নেই। তাহলে হাইড্রোজেনেরটা হচ্ছে দেখো তার নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইনটু হচ্ছে মোট চাপ পি। তেমনি ভাবে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া, তো এখানে যদি আরো গ্যাস থাকতো সবারটাই বের করতাম। তো যেহেতু সাম্যাবস্থায় দেখো, সাম্যাবস্থায় নাইট্রোজেনের আংশিক চাপ পেয়ে গেছি, সাম্যাবস্থায় হাইড্রোজেনের আংশিক চাপ পেয়ে গেছি, সাম্যাবস্থায় অ্যামোনিয়ার আংশিক চাপ পেয়ে গেছি। এখন আমাদের কেপির সমীকরণে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের কেপির মান হয়ে গেল। আসো আমরা সেটা করে নেই। এখন আসো আমরা, অতএব ভর ক্রিয়া সূত্র মতে কি লেখা যায় বলো তো দেখি। ভরক্রিয়া সূত্র মতে কেপির সমীকরণ কি বলো? এই বিক্রিয়াটির কেপির সমীকরণ কি হবে? উপরে থাকবে কে বলো? অ্যামোনিয়া। কি মোলার ঘনমাত্রা নাকি পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া আর হচ্ছে স্কয়ার, কারণ তার সহগটা হয়ে যাবে পাওয়ার। তাহলে বলো তো নিচে থাকবে কি? পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ইনটু, অনেকে প্লাস দিয়ে ফেলে, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন আর তার সাথে পাওয়ার হবে কিউব। এখন দেখো প্রত্যেকটির মান কিন্তু আমাদের জানা আছে, পি অফ নাইট্রোজেন, পি অফ H2, পি অফ অ্যামোনিয়া, প্রত্যেকের মান কিন্তু আমাদের জানা আছে। ওই মানগুলো ওখানে বসাবো। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এটাকে ক্যালকুলেশন করে কত হয় সে একটু এখানে এখানে একটু সিম্পলিফাই করে ফেলি। 20 আর 50 গুণ করলে কত হয়? 10 হয় স্যার, 10। 1000 আর হচ্ছে 10 হ্যাঁ এটা হয়ে যাবে 10। তাহলে এটা হচ্ছে 10 এটিএম। এটা হবে কত? 30 এটা হবে কত? 10। আচ্ছা, তাহলে প্রত্যেকের দেখো পি অফ এন এর মান হচ্ছে 10। তাহলে আমরা এগুলো একটু লিখে ফেলি বাবা। পি অফ অ্যামোনিয়ার মান হচ্ছে 10, তার উপর পাওয়ার হচ্ছে 2। স্যার পি, হ্যাঁ বলেন। তুলি কিছু দেখতে পাচ্ছে না, এই জন্য অ্যান্সার দিতে পারতেছে না। তুলির মনে হয় তাহলে নেটওয়ার্কের প্রবলেম। তোমরা যদি
যদি আমার এখানে প্রবলেম হতো তাহলে প্রত্যেকেই তোমরা দেখতে পেতে না, হয়তো নেটওয়ার্কে ফ্রিকোয়েন্সিতে হয়তো একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, একটু নাড়াচাড়া করতে বলো বা জানালাগুলো খুলে দিতে বলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো পি অফ এন এর মান হচ্ছে 10, তাহলে আমরা লিখলাম 10 ইন্টু পি অফ হাইড্রোজেনের মান হচ্ছে 30, তার উপর আছে কিউব। তো বাবা একেবারেই কিন্তু সহজ হয়ে গেল। এককটা কি হবে? এককটা কে বলতে পারবে? আমরা একক কেপির মানটা নির্ণয় করে আসলে চলবে, কেপি কেসির একক লাগে না। তো এখন এটাকে হিসাব করো, হিসাব করে আমাকে বলো। তো আমরা তো এখানেও হিসাব করতে পারি, 10 স্কয়ারকে কাটা দিলে কত আসে? 10, আর নিচে আসবে কত? উপরে থাকতেছে 10 আর নিচে থাকতেছে কত? 30 কে কিউব করলে কত হয়? 2700। যাই হোক, তোমরা এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যা আসবে অত। কত আসছে রুবায়েত বলতে পারো? এটাকে ক্যালকুলেশন করো না। 1/2700। ফাইনালটা বলো না, একদম কত আসে, এটাকে ক্যালকুলেশন করে কত আসে সেটা বলো। ছোট্ট একটা মান আসবে, দশমিকের মান। স্যার 3.70 10 ইনভার্স 4। 3.70 ইন্টু 10 ইনভার্স 4, এটা হচ্ছে কেপি এর মান। এই অঙ্কের কেপি এর মান আমরা পেয়ে গিয়েছি। আচ্ছা, এখন তোমরা খেয়াল করো, এই অঙ্কের কেপির মান আমরা পেয়ে গেছি। এখন কি কেসির মান বের করা সম্ভব যেহেতু টেম্পারেচার দেওয়া নাই? না, সম্ভব না। যদি টেম্পারেচার 20 ডিগ্রি অথবা 27 ডিগ্রি সেলসিয়াস অথবা 25 ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচারটা দেওয়া থাকতো, তাহলে আমরা কেপির মানটা কিন্তু পেয়ে গিয়েছি। তাহলে এখন আমরা কেসি বের করতে পারতাম। তাহলে বলো আমাদের সম্পর্কটা কি? কেপি ইকুয়াল টু কি বলো? কেসি ইন্টু আর টি ডেল এন। আচ্ছা, যদি দরকার হয়, যদি আমাদের কেসি দরকার হয়, তাহলে কেসি ইকুয়াল টু হচ্ছে কেপি ডিভাইডেড বাই আর টি পাওয়ার হচ্ছে ডেল এন। আর টি পাওয়ার হচ্ছে ডেল এন। সবাই একটু খেয়াল করো, যদি আমাদের কেপি মান তো আমরা বের করে ফেলেছি, যদি কেসির মান বের করতে বলে তাহলে কিন্তু সম্পর্ক লাগবে। অবশ্যই এই ক্ষেত্রে টেম্পারেচার প্রশ্নে উল্লেখ থাকতে হবে, তাপমাত্রা কত সেটা উল্লেখ থাকতে হবে। তাপমাত্রা ধরে নাও দেওয়া আছে 27 ডিগ্রি অথবা 25 ডিগ্রি, এটাকে ক্যালভিনে নিয়ে যাবার 273 যোগ করে হোয়াটএভার, আমরা ধরে নিচ্ছি তাপমাত্রা দেওয়া আছে। তাহলে কোনো বিক্রিয়ার মোট চাপ দেওয়া আছে আর তাপমাত্রা দেওয়া আছে, কিন্তু পাত্রের আয়তন কত লিটার সেটা দেওয়া নেই। এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে আমরা যেহেতু মোট চাপ দেওয়া আছে সেভাবে তার আমরা কেপির মানটা বের করব। কেপির মানটা বের করে কেসি আর কেপির মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক ধরে ডেলেন এর মানটা কত? অভি বলো তো দেখি, এই বিক্রিয়া ডেলেন এর মানটা কত? এই বিক্রিয়ার ডেলেন এর মানটা কত? তাহলে একটু খেয়াল করো, এখানে আমার কি কি দেওয়া আছে। এখানে আমাদের কেপির মানটা কিন্তু আমরা একটু আগে পেয়েছি, কেপির মানটা হচ্ছে একটু আগে পেয়েছি। আচ্ছা, কেপির মান পেলাম, তারপরে আর এর মানটা কিন্তু আমাদের মুখস্থ মান। কোনটা নিব? 8.31 জুল পার কেলভিন পার মোল নাকি 0.082 লিটার এটিএম পার কেলভিন পার মোল? হ্যাঁ, 0.082, অবশ্যই আমরা সেটা নিব। 0.082 মোল পার লিটার নাকি কোনটা নিব বলো? যেহেতু এটা এককটা এটিএম আছে, তাহলে আমরা 0.082, প্লিজ বাবা আর এর মানটা নেব 0, মনে রেখো 0.082 লিটার এটিএম পার কেলভিন পার মোল, এই মানটা নেব। কেপির মান কিন্তু আমাদের জানা। আচ্ছা, এখানে টেম্পারেচার ধরে নাও 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তার মানে ধরে নাও 300 কেলভিন। আচ্ছা, আর কি দরকার আছে? এখানে কেপির মান জানলাম, আর এর মান আমাদের মুখস্থ, টি এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 300। এখন ডেল এন, কে বলতে পারবে এই বিক্রিয়ার? হ্যাঁ, ডেলেন, এই বিক্রিয়ার ডেলেন মান হচ্ছে -2, কারণ আমরা জানি ডেল এন ইকুয়াল টু হচ্ছে উৎপাদের মোল সংখ্যা এখানে 2 মোল আর টোটাল বিক্রিয়কের মোল সংখ্যা 3 মোল প্লাস 1 মোল ইকুয়াল টু 4 মোল। তাহলে 2 - 4 ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে এই বিক্রিয়ায় বাবা ডেলেন এর মান কিন্তু -2। তাহলে আমরা যদি এখানে ডেলেন এর মান -2 বসাই, এখন এই মানগুলো এখানে বসিয়ে দিয়ে সহজেই কেসির মানটা কিন্তু আমরা বের করতে পারছি। তাহলে কোনো বিক্রিয়ায় কেপির মান না চেয়ে
মোট চাপ দিয়ে কেপির মান চাইতে পারে, আবার কেসির মানও চাইতে পারে। মোট চাপ দেওয়া থাকলে প্রথমে আমরা কেপির মানটা বের করব, কেপির মান বের করার পর সম্পর্ক দিয়ে আমরা কেসির মানটাও আমরা বের করব। আচ্ছা স্যার, হয়ে গেল। এখন এই 5-6 মিনিটের মধ্যে এইরকম একটি অঙ্ক, সবাই এটা স্ক্রিনশট দিয়ে রাখো। এইটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে বাবা, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে আমাকে তোমরা দেখাবা করতে পারছো কিনা। তাহলে এই যে একটা অঙ্ক করলাম, এইরকম সিমিলার আরেকটি অঙ্ক আমি এখনই তোমাদের দিচ্ছি, প্লিজ স্ক্রিনশট দাও, এরপর আরেকটা অঙ্ক লেখো। এই অঙ্কটার আর এই অঙ্কটায় দেখো 2 লিটার আয়তন অথবা 2 লিটার একটা কিছু থাকতে পারে, কিন্তু দেখো এখানে শুধু বলা হয়েছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিয়ে প্রয়োজনীয় শর্তে অ্যামোনিয়া প্রস্তুত করা হচ্ছে। আর এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের প্রাথমিক পরিমাণ দেখো 3 মোল হাইড্রোজেন এই পাত্রে, এটা কিন্তু ওমোল নয়, এটা কিন্তু 3 মোল। তাহলে একটি পাত্রে 3 মোল নাইট্রোজেন, এখানে কিন্তু কোনো পরিমাণ দেওয়া নাই, নাইট্রোজেনের কোনো পরিমাণ দেওয়া ছিল না, এখানে কিন্তু শুরুর পরিমাণ মানে প্রাথমিক অবস্থায় তুমি নাইট্রোজেন কতটুকু নিয়েছো, হাইড্রোজেন কত মোল নিয়েছো, হাইড্রোজেন 10 মোল নিয়ে তুমি কি করছো, বিক্রিয়া সম্পন্ন করছো এবং অ্যামোনিয়া উৎপাদন হচ্ছে। এখানে একটা শর্ত দিয়েছে দেখো, যদি নাইট্রোজেনের প্রাথমিক যে পরিমাণটা ছিল 0.3 তার 20% দেখো, আর এখানে কি বলা ছিল, যদি সাম্যাবস্থায় 20% অ্যামোনিয়া উপস্থিত থাকে। কথাটার সাথে পার্থক্যটা একটু বুঝো, যদি সাম্যাবস্থায় 20% অ্যামোনিয়া উপস্থিত থাকে, এটা হচ্ছে খেয়াল করো সবার মিলিত যে পরিমাণ তার 20% অ্যামোনিয়া। আর এখানকার ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু ভিন্ন। কি বলছে, যদি নাইট্রোজেনের প্রাথমিক পরিমাণ কত ছিল দেওয়া আছে 3 মোল, এই প্রাথমিক পরিমাণের 20%, তার মানে 3 এর 20% নাইট্রোজেন কি হয়েছে, অ্যামোনিয়া হয়েছে। রূপান্তরিত হলে তারপরে কোথায় আসলো, সাম্যাবস্থায় আসলো। এখন এই সাম্য মিশ্রণে সবাই মিলে যে চাপটা দিচ্ছে এটা হচ্ছে 50 এটিএম। এখন তার কেপি নির্ণয় করো। আমি একটু তোমাদের হিন্টস দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা করতে হবে, বাসায় কাজ থাকবে। আমি একটু করিয়ে দিচ্ছি, দেখো প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। উত্তর, এই প্রশ্নটার শুরুর দিকটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে লিখবা সংশ্লিষ্ট বিক্রিয়া, বাবা একটু খেয়াল করবেন প্লিজ, মনোযোগ দিবেন। সংশ্লিষ্ট বিক্রিয়া, আচ্ছা সংশ্লিষ্ট বিক্রিয়া প্রশ্নে দেওয়া থাকবে। প্রশ্নে কোনটা দেওয়া থাকবে, এই যে বিক্রিয়াটা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া। যদি প্রশ্নে কোনো বিক্রিয়া না দেওয়া থাকে তাহলে এটাই ধরে নিবা। এই যে বাবা দেখো 2 মোল অ্যামোনিয়া। এবার তোমাকে শুরুতে লিখতে হবে প্রাথমিক অবস্থায়, যেহেতু প্রাথমিক পরিমাণ দেওয়া আছে, খেয়াল করো প্রাথমিক অবস্থা বা শুরুতে, প্রাথমিক অবস্থা এটা তুমি 1 মোল ধরতে পারবা না, এটা 1 মোল ধরতে পারবে না, পরিমাণ দেওয়া আছে। তাহলে আমাকে 3 মোল ধরতে হবে। এটার পরিমাণ আমি 3 মোল ধরতে পারবো না, এটার পরিমাণ 10 দেওয়া আছে, তার মানে 10 মোল আমাকে ধরতে হবে। আর শুরুতে প্রোডাক্ট সবসময়, উৎপাদ সবসময় 0 থাকে। এবার আসো সাম্যাবস্থায় কি হবে, খেয়াল করো, মনোযোগ দাও বাবা। সাম্যাবস্থায় কি হবে, সাম্যাবস্থায় ধরে নেই 3 থেকে x মোল বিক্রিয়া করেছে, তাহলে রইল কত, 3 থেকে x চলে গেছে, তাহলে রইল কত, 3 - x। তাহলে বলো এখান থেকে x গেলে হাইড্রোজেন থেকে যাবে কত, হাইড্রোজেন থেকে যাবে নিঃসন্দেহে 3x, আর তাহলে অ্যামোনিয়া সৃষ্টি হবে কত, 2x মোল। বাবা একটু মনোযোগ দাও, বুঝার চেষ্টা করো। গত ক্লাসে আমরা এগুলো বুঝিয়েছি, গত ক্লাসে আমরা খুব ভালো করে এগুলো বুঝিয়েছি। দেখো সাম্যাবস্থায় নিঃসন্দেহে নাইট্রোজেন থেকে ধরে নিলাম x মোল গেছে। এখন এই x এর মানটাই কিন্তু দেওয়া আছে, দেখো নাইট্রোজেনের প্রাথমিক পরিমাণের 20% অ্যামোনিয়াতে। দেখো নাইট্রোজেন এর প্রাথমিক পরিমাণের, নাইট্রোজেনের যে প্রাথমিক পরিমাণটা ছিল তার 20% যদি অ্যামোনিয়াতে পরিণত হয়, তার মানে নাইট্রোজেনের 3 মোল ছিল। এই xটা কত, প্রশ্ন মতে আমরা একটু লিখে দিব, দেখো খেয়াল করো। প্রশ্ন মতে x ইকুয়াল টু হচ্ছে প্রাথমিক পরিমাণ 3 তার 20%। খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। দেখো বাবা আমাদের প্রশ্ন অনুযায়ী এই যে এক্সটা মানে কি, নাইট্রোজেনের যত পরিমাণে ছিল তার থেকে কিছু নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়েছে। কতটুকু রূপান্তরিত হয়েছে, নাইট্রোজেনের যে প্রাথমিক পরিমাণ ছিল তার 20%, প্রাথমিক পরিমাণটা কত, 3 আর 20%, তার মানে বাবা খেয়াল করো 3 × 20 উপরে নিচে হচ্ছে 100 ইকুয়াল টু হচ্ছে 0.6। তাহলে x এর মানটা হচ্ছে বাবা 0.6। এখন সাম্যাবস্থা আমরা x এর মানটা বসিয়ে দেই, তাহলে দেখো এখানে কি পাচ্ছি, 3 - 0.6, তাহলে নাইট্রোজেন সাম্যাবস্থা থাকতেছে কত, 2.4 মোল। এবার আসো হাইড্রোজেন থাকতেছে কত, 10 থেকে 10 - 3 × 0.6, তাহলে এখানে থাকতেছে 10 - 1.8 ইকুয়াল টু কত মোল হয়, 8.2 মোল।
তাহলে দেখো নাইট্রোজেন এখন সাম্যাবস্থায় কিন্তু কত আছে, ছিল কিন্তু 3 মোল। প্রাথমিক অবস্থায় নাইট্রোজেন কিন্তু ছিল 3 মোল, এখন কিন্তু এখান থেকে 0.6 মোল বিক্রিয়া করে অ্যামোনিয়া হয়ে গিয়েছে। তাহলে সাম্যাবস্থায় আসার পরে রইল কত অ্যামোনিয়া, 2.4 মোল, ছিল আগে 3 মোল। আচ্ছা হাইড্রোজেন ছিল প্রাথমিক অবস্থায় 10 মোল, এখান থেকে তোমার চলে গেছে 1.8 মোল, কারণ 0.6 মোল নাইট্রোজেন যদি বিক্রিয়া করে অ্যামোনিয়া হয় অবশ্যই হাইড্রোজেন তার 3 গুণ হতে হবে, গত ক্লাসে ভালো করে বলেছি। তাহলে অ্যামোনিয়া নাইট্রোজেন যদি 0.6 মোল অ্যামোনিয়া হয় তাহলে 0.6 এর 3 গুণ হচ্ছে 1.8, এবং 1.8 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া হয়ে গিয়েছে। তাহলে হাইড্রোজেন রইল কত, 8.2 মোল। তাহলে অ্যামোনিয়া হলো কত, 2 × 0.6। নাইট্রোজেনের, হ্যাঁ নাইট্রোজেনের পরিমাণ, নাইট্রোজেন যেটুকু বিক্রিয়া অংশগ্রহণ করেছে তার ডাবল পরিমাণ অ্যামোনিয়া সৃষ্টি হবে। তাহলে 0.6 এর ডাবল হচ্ছে 1.2 মোল। তাহলে বাবা দেখো সাম্যাবস্থায় আমরা প্রত্যেকের মোল সংখ্যা পেয়ে গেলাম। নাইট্রোজেনের মোল সংখ্যা সাম্যাবস্থায় পেলাম, হাইড্রোজেনের মোল সংখ্যা সাম্যাবস্থায় পেলাম, অ্যামোনিয়ার মোল সংখ্যা সাম্যাবস্থায় পেয়ে গেলাম। এবার সাম্যাবস্থায় সবার মোট মোল সংখ্যা বের করব। খেয়াল করো, শেষ। সাম্যাবস্থায় সবার মোট মোল সংখ্যা কত বলো, মোট মোল সংখ্যা কত? সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, নাইট্রোজেনের টোটাল মোল সংখ্যা সাম্যাবস্থায় এখন কত, 2.4, প্লাস হাইড্রোজেনের টোটাল মোল সংখ্যা কত, 8.2, প্লাস অ্যামোনিয়ার টোটাল মোল সংখ্যা কত, 1.2। সবার মিলে একটা নির্দিষ্ট মোল আসবে। তারপরে আমরা কি বের করতে পারবো, পার্শিয়াল, হ্যাঁ পার্শিয়াল প্রেসার অফ N2 বের করব, তারপরে পার্শিয়াল প্রেসার অফ H2 বের করব, পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া বের করব। কিভাবে বের করব, পার্শিয়াল প্রেসার অফ N2 হচ্ছে তার নিজের মোল সংখ্যা সাম্যাবস্থায় ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা ইনটু হচ্ছে মোট প্রেসার দেওয়া ছিল 50 ATM। এইভাবে তোমরা প্রত্যেকের আংশিক চাপ সাম্যাবস্থায় বের করে কেপির সমীকরণে যদি মানগুলো বসিয়ে দাও তাহলে কিন্তু কেপির মান পেয়ে গেল। তাপমাত্রা একটা ধরে তোমরা কেসির মানটাও বের করতে পারবে। তাহলে দেখো এই ধরনের সমস্যা, এই ধরনের অঙ্ক আরো অনেকগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। প্লিজ তোমরা একটু এক্সারসাইজ করো, না বুঝলে আমাদেরকে একটু প্লিজ আমাদের বলো, আমরা করিয়ে দেব ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাসে জয়েন করো। স্যার এখানে স্যার প্রাথমিক যে অবস্থা না, এটা জি। স্যার মানে এর আগের অঙ্কে তো ছিল না, তাহলে স্যার এইটা এবার আগের হলো অঙ্কে কেন? দেওয়া ছিল না, আগের অঙ্কে প্রাথমিক পরিমাণ দেওয়া ছিল না, তাই ছিল না, আমরা ধরে নিয়েছি সমীকরণ অনুযায়ী। এই জন্যই বললাম যদি এটা বলে দিবে স্যার? হ্যাঁ প্রাথমিক পরিমাণ বললাম না, অঙ্কের মধ্যে বলেই দিয়েছে। প্রাথমিক একটি পাত্রে 3 মোল নাইট্রোজেন নিয়েছো, 10 মোল হাইড্রোজেন নিয়ে বিক্রিয়াটি করছো, তার মানে এখানে প্রাথমিক পরিমাণ দেওয়া আছে, ওটাই তোমাকে লিখতে হবে। আর যদি না থাকতো তুমি 1 মোল 3 মোল ধরে করতে পারতা। বুঝতে পেরেছো? জি স্যার। আরো কিছু অঙ্ক তোমরা মেইন বই দেখে করো, তারপরে তোমরা গাণিতিক রসায়ন বই দেখিও, গাইড দেখিও, সাপ্লিমেন্ট দেখিও, খুশি। তো আগে মেইন বইটা দেখো, করো, তারপরে বাবা সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করো। পরবর্তী ক্লাসে জয়েন করো। সে পর্যন্ত ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সাইড